বাহুবলের উপজেলা চেয়ারম্যান এখানে গেছি বিভিন্ন জায়গার মানুষ এখানে হচ্ছে আর আমার কি বললে আমি আমার নেতা হলে কি আমাকে বলেন উনি আমাকে বলবে হচ্ছে কোর্ট যদি আমাকে রায় দেয়। আরে ভাই আমি কি খুনির সাথে জড়িত ছিলাম নাকি আমি মার্ডার করছি যে আমাকে খুনি বলবেন ডাইরেক্ট? কেন আমাকে খুনি বলবেন বলেন? দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই এবং তখন এক পর্যায়ে বলি ঠিক আছে কোটা বাদই দিলাম। এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। আমি এটাই মনে করি সেটা হলেই ভালো। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তাদেরকে আমরা এটা প্রতিনিয়তই দেখছি, তারা নিজেরাই আসলে একটা বাক্য বলেন, তারপরের দিন আসলে তারা নিজেরাই নিজেদের বাক্যের আবার পরিবর্তন করেন। 6 ঋতুর দেশ তো, ঋতুও বদলায় ভোরও বদলায়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই ব্যারিস্টার সুমন অনেক কষ্টে যন্ত্রণায় বলছেন যে আমাকে যখন মৃত্যুর হুমকি দিয়েছিল আমার দলের অথবা আমার খুব কাছের কেউ আমার পাশে আসেন নাই, এটা ছিলেন যারা আমার শত্রু ছিল তারাই আমার বন্ধু হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করেন ব্যারিস্টার সুমন। এদিকে আরাফ খান উনি জোর গলায় বলেছেন যে আমাকে কেন কী কারণে খুনি বলা হয়, এই খুনি বলার অর্থ কী এবং আমাকে খুনি বলতে পারে একজন ব্যক্তি, অর্থাৎ একটি প্রতিষ্ঠান, একটি আইন, যেখানে কোর্ট যদি আমাকে প্রমাণ করে আমি খুনি তাহলে আপনারা খুনি বলতে পারেন, তাছাড়া আমাকে আপনারা খুনি বলতে পারেন না। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিল করলেন এবং উনি কোটা বাতিল করার সঙ্গে উনি একটা জিনিস বুঝিয়েছেন যে কোটা নেওয়ার কোনো নতুন করে সিদ্ধান্ত এবং ছাত্রদের গ্যাঞ্জাম আন্দোলন এগুলো মোটেও ভালো লাগে না, এজন্যেই উনি কোটা বাতিল করলেন। তবে কি এই কোটা বাতিল করার সিদ্ধান্তে কতটুকু শান্তি, এই জিনিসগুলা আপনারা জানতে পারবেন। চলুন আর ব্যারিস্টার সুমনের গায়ে চলে। এই খাইরুল বাচ্চাদের খাইরুল সে তো নৌকার আমার বিরোধিতা হচ্ছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা বলছে তখন সে অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি। আরে লিয়াকত হাসান তাই দাঁড়াইছুন বাহুবলের উপজেলা চেয়ারম্যান এখানে গেছি বিভিন্ন জায়গার মানুষ এখানে হচ্ছে আর আমার কি বললে আমি আমার নেতা হলে খারাপ করতে পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে বসছি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন, দেখুন আমি আর খাইরুনের কখনটায় ওজন হইতো না 37 কেজি আর ফুট পাইলিছে 76,000। আমার মানুষে কইছে যে এবারে ফুটবল খেলা কিতা পারবো, আমি ফুট পাইলিছি 98,000। লিয়াকত হাসান মানুষে কইছে আরে এবারে কেন বিচার করতে পারে, ভালো না তো বিচার এমন করে মানুষে দিছে 80টার মধ্যে 70টা সেন্টারে পাস করে দিয়েছে। বেটা নিবেলে বিচার ভালো না, যে অত সেন্টারে পাস করলো কেমনে? এর মানে সোনারঘাটের মানুষে আর এটা চায় না, সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এলাকা। বিয়ে তো একদম পরের ব্যাপার। আপনি আমাকে খুনি বলতেছেন কিংবা যারা আমাকে খুনি বলতেছে, আপনি খুনি বলার কে আমাকে বলেন? খুনি আমাকে বলবে হচ্ছে কোর্ট যদি আমাকে রায় দেয়। আরে ভাই আমি কি খুনির সাথে জড়িত ছিলাম নাকি আমি মার্ডার করছি যে আমাকে খুনি বলবেন ডাইরেক্ট? কেন আমাকে খুনি বলবেন বলেন? আরে ভাই খুনি বললে আপনি তো চার্জশিটভুক্ত আসামি, আপনি খুন করেছেন সেটা আদালত দেখবে, কিন্তু আপনি আপাতত এই চার্জটাকে আপনি তো ডিনাই করতে পারবেন না। পুলিশ সরাসরি ওকে মিস্টার আমাকে একটু বলতে দিন আপনি। হ্যাঁ শিওর, বলেন আপনি। হ্যাঁ আমাকে যদি বলতে না দেন, ভাই আপনার ডাক নাম কি এটা বলেন আগে। আমার ডাক নাম সাগর। জি সাগর ভাই। সাগর ভাই আজকে আমি 15 দিন আগে আপনি আমাকে চিনতেন না, চিনতেন ভাই? না। এই যে এত বড় একটা পুলিশ মার্ডার আগে বলতেছেন, যে সময় নুসরাত মার্ডার হইলো তাই না, নুসরাত মার্ডারের 20 দিন 25 দিন আগে হচ্ছে এই পুলিশ মার্ডারটা হলো। আমার অফিসে মার্ডার হয়েছে, আমি জানিও না। তখন আপনারা কোথায় ছিলেন সাংবাদিক ভাইরা? তখন কেন টিভিতে দেখান নাই? এত বড়টা ঘটনা, পুলিশ পুড়িয়ে মেরে ফেলেছে, আপনারা দেখালেন না। তাহলে আপনারা কত পরিমাণের ঘুষ নিয়েছেন মানুষের কাছ থেকে বলেন? আপনারা সাংবাদিকরা কত পরিমাণ ঘুষ নিয়েছেন বলেন? যে আপনারা কেউ জানে না, আপনিও জানতেন না। আপনি জানতেন যে এত বড়টা ঘটনা হয়েছে বাংলাদেশে? সত্যি কথা বলবেন, কেন জানতেন না?
একটা নুসরাত, সামান্য একটা মেয়ে মার্ডার হয়েছে, সারা পৃথিবী উল্টে গেছে। একটা ওসি, একটা ইন্সপেক্টর মার্ডার হয়েছে, আপনি জানেন না? তাহলে আপনারা কোন লেভেলের সাংবাদিক? তাহলে চিন্তা করে দেখেন, আপনারা যারা সাংবাদিক আছেন, আমার মনে হয় সবগুলাই নেশা করে। কিছু সংখ্যক সেটা ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি কার কার কথা বলছেন আমি জানি না, তবে আপাতত এটা প্রমাণ করে না আপনার এই স্টেটমেন্ট যে আপনি আসামি নন। আপনি আসামি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে পুলিশের পক্ষ থেকে এক সেকেন্ড বলা হচ্ছে আপনি আসামি। আপনি কি এই অভিযোগগুলিকে ডিনাই করছেন কিনা? মানে এই ধরনের মামলা অবশ্যই ডিনাই করব। আপনি আপনার বিরুদ্ধে মামলা নাই, এই ধরনের মামলা নাই বর্তমানে? আমি বলি 5 জন মানুষ, 6 নাম্বার, 6টা পুরুষের ভিতরে 3টা মেয়ে, এখানে 6টা পুরুষ। আমি হচ্ছে সবাই বলতেছে 6 নাম্বার, আমার নাম্বার হচ্ছে 8 নাম্বারে লেখা। আমার কাছে কাগজ আছে, আমি আপনাকে দেখাবো, শো করবো। দেখো আমি 6 নাম্বার, 6 জন পুরুষ, 6 নাম্বার আমি। আর 5 জনের নিয়ে আপনারা কোনো কথা বললেন না। এই 5 জনকে তা খুঁজলেন না। 5 জনের একজনের নাম জানেন না? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমি খুন করেছি। আরে শালা, আমি দেশের জন্য লড়তেছি, আমি আমার ফ্যামিলির জন্য লড়তেছি। আমাকে কোথায় উৎসাহ দিবেন, আপনারা কোথায় তা না। আমারে কিভাবে টেনে নামাতে হবে পিছনে, ঠিক আছে? আমি কেন গরিবের ছেলে, আমার বাবা গরিব ছিল, আমার কাছে কেন এত টাকা আসলো, কেন? 3 বা 4 বছরে 1000 কোটি টাকা বলা হচ্ছে। আপনি আসলে কত টাকার মালিক জনাব আরাব খান? আমি বলি, বসুন্ধরা গ্রুপ, তারপর হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক যারা আছেন, শাহ আলম সাহেব, এদের ব্যাকগ্রাউন্ড দেখেন না? তারপরে হচ্ছে চা বিক্রি করে কখনো কি প্রাইম মিনিস্টার হওয়া সম্ভব? তাও তো হয়েছে। আর আমি একজন দিনমজুরির ছেলে বিধায় আমার কাছে টাকা হতে পারবে না। আরে ভাই, 5 বছর তো আমি দেশেই এলাও না, দেশে আমাকে যাইতে দেন না আপনারা। আমার কাছে টাকা হয়েছে, এটাই হচ্ছে আপনার সমস্যা। আপনাদের প্রবলেম তো এখানে, তাই না? যে টাকা কিভাবে হলো? টাকা হতে পারে, কিন্তু অস্বাভাবিক অঙ্কের টাকা, অস্বাভাবিক অঙ্কের টাকার মালিক হয়েছেন আপনি। টাকাটা দিয়ে লোভে পড়েছেন। আমি একটু বলি, আমি আমার কথা শুনেন, আমি একটু বলি। আমার কথাটা হচ্ছে, ভাই দেখেন, আমি একটা গোল্ড বাজারে বিজনেস করি। আমি আপনার কালকের কথা বলছি, পিছনে ইয়েস্টারডে, একদিনের আগের কথা বলতেছি। রাশিয়া থেকে একটা পার্টি এসেছে, 1300 কিলো, মানে 1300 কিলো গোল্ড বিক্রি করবে। তো কি হয়েছে, আমার লাইসেন্সের সাথে কন্ট্যাক্ট হয়েছে, আমাকে 7% মাইনাস, মানে ডিসকাউন্টে মালটা দিছে। কত? 7%, 7%। আমি আবার কি করছি, ধরেন এক মফিজের কাছে গেছি, একটা কুদ্দুসের কাছে গেছি, তাই বলছি ভাই আমি 3% আপনাকে মাল ডিসকাউন্টে দিব, যেহেতু ওর লাইন নাই, আমার লাইন আছে। আমি 1.5 বছর আগে থেকে এটা করি, মিডলম্যান হয়ে আমি কাজ করি। তো আমি ধরেন কুদ্দুসের কাছে গেছি, কিংবা সাগর ভাই আপনার কাছে গেছি, আপনি বললেন ঠিক আছে ওকে, আপনি মাল টেস্ট করলেন, আপনি বললেন ঠিক আছে মাল ওকে, আমি এটা নিব। কত দিলেন? আপনাকে দিলাম আমি 3%, আমি নিলাম 7%। আমার লাভ কত? 4% না 13। দর্শক, ইতিমধ্যে আপনারা আরাব খান ব্যারিস্টার সুমনের কথা শুনেছেন। পাল্টাপাল্টি একজন আরেকজনকে জবাবদিহিতা চাইছেন। কিন্তু কেন আরাব খান ব্যারিস্টার সুমনকে নিয়ে এত আলোচনা করলেন? আর ব্যারিস্টার সুমন আরাব খান নিয়ে কখনোই কথা বলতে চান নাই, তবুও ব্যারিস্টার সুমনের পিছে লেগে যান এই আরাব খান। আরাব খানের কী এমন বাধা, কী এমন ক্ষতি যে ব্যারিস্টার সুমনকে নিয়ে প্রতিনিয়তই উনি কথা বলতে থাকেন? এবং ব্যারিস্টার সুমনের যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা ভালোবাসার মানুষ আছে, তারা তাকে খুব ব্যাড কমেন্ট করেন। এটাই কষ্ট লাগে এবং এটাই দুঃখ লাগে। এই সূত্র ধরেই উনি অনলাইনে অনেক সময় এসে ব্যারিস্টার সুমনকে অনেক কথাই বলে থাকেন। তাই আমরা সেই কথার সূত্র ধরে ব্যারিস্টার সুমন কেন বারবার একটা কথা বলছেন, তার বিপদের সময় তার পাশে কেউ ছিলেন না, এই প্রশ্নটা বারবার কেনই আসেন? আসলে কি ব্যারিস্টার সুমনের পাশে ওই সময় কেউ ছিলেন না? হ্যাঁ, ছিলেন না। কেমনে ছিলেন না? সেখানে ব্যারিস্টার সুমনের পিছনে তারই কলিগ যারা এমপি মন্ত্রী ছিলেন, তারা কেউ তার পাশে দাঁড়ান নাই। আর সে ক্ষোভটাই এলাকায় গিয়ে উনি ঝাড়ছেন। এদিকে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এক বাঘিনী কন্যা জবাব দিয়েছেন সরাসরি অনলাইনের সম্মুখে, যে তার প্রশ্নর উত্তরগুলো সঙ্গে সঙ্গে দিয়েছেন। চলুন সেই বাঘিনী কন্যার কাছে চলে যান। কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন, এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। আমি এটাই মনে করি, সেটা হলেই ভালো। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত, যে কোটা নাই, তোর পড়া নাই, যা বাড়ি যা বসে থাক।
বাংলাদেশ সরকারের বর্তমান যারা ক্ষমতায় বসে আছেন তাদেরকে আমরা এটা প্রতিনিয়তই দেখছি, তারা নিজেরাই আসলে একটা বাক্য বলেন, তার পরের দিন আসলে তারা নিজেরাই নিজেদের বাক্যের আবার পরিবর্তন করেন। এইরকম একটা মিথ্যাচারের মধ্যে দাঁড়িয়ে, একটা অযৌক্তিক অবস্থানের মধ্য দিয়ে দাঁড়িয়ে একটা সরকার পরিচালনা করছে, সেটার আসলে আমরা অনেক বেশি কিছু দেখতে হয় না। যখন আমরা 2018 সালের নির্বাচনকে দেখেছি, তখনই আমাদের সামনে সব কিছু হাজির হয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে নিজের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য। এবং আমরা দেখেছি যে ভোট চুরির মধ্য দিয়ে তারা ক্ষমতা নবায়ন করার মধ্য দিয়ে কতভাবে নির্লজ্জের মতো তারা ঘোষণা দিচ্ছে যে তারা নাকি বাংলাদেশের জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে। অথচ যেখানে আমরা 2024 সালেও দেখলাম যে একটা মানে বাংলাদেশের 2% মানুষ মাত্র ভোট দিতে চেয়েছেন, অর্থাৎ যারা ভোটই দেয় নাই, সেখানে আবার তারা বলছেন যে তারা নির্বাচিত সরকার। এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে, তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না, তারা দুনিয়ার তাবৎ বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে, এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে। শিক্ষার্থীরা একদম ন্যায্য একটা দাবি, সেই দাবি হচ্ছে কোটা পদ্ধতির সংস্কার। আমরা দেখব যে 2018 সালে যখন এই কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন হয়েছে, তখন কিভাবে প্রধানমন্ত্রী বলা যায় যে একটা ছেলে খেলা একটা অধ্যক্ষের সাথে সে কোটা বাতিল একটা ঘোষণা দিয়ে দিলেন, এবং এই যে কোটা বাতিলের যে একটা তাচ্ছিল্যের ঘোষণা, একটা নাটকীয় ঘোষণা, তার ফলাফল আজকে আমরা 2024 সালে এসে দেখেছিলাম যে আমরা এই পরিপত্র হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে, এবং বাতিল ঘোষণার পরেই ছাত্ররা মাঠে নেমেছে, ছাত্ররা রাজপথ দখল করেছে, এবং সেই দখলের সূত্রে আজকে হাইকোর্ট পুনরায় সেই রায়কে আবার 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে। আমরা হাইকোর্টকে প্রথমত স্বাগত জানাই যে ছাত্ররা রাজপথ দখল করেছে, সেখানে তাদের মনোযোগ এসেছেন। এবং দ্বিতীয়ত আমরা বলতে চাই যে ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আসলে হাইকোর্টের রায় বাতিল কিংবা 18-র পরিপত্র পুনর্বহাল, শুধুমাত্র এই দাবিতে ছাত্ররা আমরা মাঠে নামিনি। আমাদের একটা দাবি আমরা স্পষ্ট করেছি যে আমরা কোটা পদ্ধতির একটা স্থায়ী সমাধান চাই। এই কিছুদিন পরপর 1-2 বছর পরপর সেই কোটা সংস্কার নিয়ে আবার পুনরায় কথা বলা, সেই ধরনের জটিলতায় আমরা ছাত্ররাদের যেতে চাই না। আমরা হাইকোর্ট সহ বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একদম স্পষ্ট ভাষায় ছাত্ররা বলছি যে আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই, এবং এই সংস্কার যেন একটা স্থায়ী সমাধান হয়। আমরা বলছি যে কোটার যে পুরো ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটা আলাদা কমিশন গঠন করে সেই কোটা পদ্ধতির সংস্কার করতে হবে, এবং সেই সংস্কার একটা স্থায়ী সংস্কারের দিকে যেতে হবে। এবং আমাদের মন্ত্রী পরিষদ সহ নানানভাবে যারা বলছেন যে রাজপথ আসলে কোনো কিছু সমাধান দেয় না, এবং নানানভাবে ছাত্রদেরকে দ্বিধান্বিত, ছাত্রদেরকে বিভক্ত করার চেষ্টা করছে, তাদেরকে ছাত্রদের পক্ষে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের গৌরবোজ্জ্বল যে ইতিহাস, তার সকল কিছুই নিশ্চিত হয়েছে এই বাংলাদেশের রাজপথ থেকে। অর্থাৎ এখন যদি ছাত্রদের কোনো ন্যায্য অধিকারের জায়গা থাকে, ছাত্রদের কোনো পাওনা আদায়ের বিষয় থাকে, ছাত্রদের কথা বলার জায়গা থাকে, সেই কথা বলার নিশ্চিত করবে এই রাজপথ, ছাত্রদের ভবিষ্যৎ নিশ্চিত করবে এই রাজপথ। ফলে হাইকোর্টের আদেশকে আমরা স্বাগত জানাই, কিন্তু তারপরেও আমরা রাজপথ ছাড়ছি না। আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার, সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে, ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে, নিজের অধিকার, নিজের মর্যাদা, নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে। কারণ যখন আন্দোলনটা শুরু হয়েছে তখন থেকেই আমরা দেখতে পেয়েছি নানান মহল তারা এটা বলেছে যে এটা হাইকোর্টের বিষয়, এটা রাজপথের বিষয় না। কিন্তু এটাই আমরা বলতে চাই যে বাংলাদেশের এখনো পর্যন্ত যত পরিবর্তনের সূচনা হয়েছে, যত পরিবর্তন সূচিত হয়েছে, তার সূত্রপাত এই রাজপথ থেকেই হয়েছে। এটা কোটা পদ্ধতির এই আন্দোলন এটা আজকের কথা না, সে 2003 সাল থেকে আমরা দেখছি। ফলে সেই দিক থেকে আমরা বলতে চাই ছাত্ররা আমরা রাজপথ থেকে সরছি না। এবার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে যে যতভাবে আমাদেরকে দ্বিধান্বিত, বিভক্ত করার চেষ্টা করুক না কেন, ছাত্র দর্শক, ইতিমধ্যে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পেরেছেন। তবে এই বাঘিনী কন্যা আবার নতুন করে হুঁশিয়ারি দিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি বললেন যে আমরা রাজপথ ছাড়ছি না, ছাত্ররা রাজপথ ছাড়ছে না। এই কোটা আন্দোলনের সংস্কার স্থায়ীভাবে না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, এই কঠিন ঘোষণা দিয়ে বসেছে এই বাঘিনী কন্যা। তাহলে কি তারা প্রতিনিয়তই এই অবরোধ করে যাবেন, নাকি এর শেষ কোথায়, তা আমরা অনেকেই প্রশ্ন করে বসেছি। তবে এদের কথার উদ্দেশ্য করে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো সঠিক আছে নাকি বেঠিক আছে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কেননা মাননীয় প্রধানমন্ত্রী না বুঝে কোনো কথা বলেন নাই, হয়তোবা বুঝেই সে কথাগুলো বলছে। তবে এই ছাত্র সমাজ কি বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে? ওনারা বলছে মাননীয় প্রধানমন্ত্রী নাকি ভোটচোর, মাননীয় প্রধানমন্ত্রী নাকি কথা দিয়ে কথা রাখেন না। এই সমস্ত কথা বলার সাহস কোথার থেকে এরা পায়, যা অবাক হয়ে যায় জনগণ, অবাক হয়ে যায় সমস্ত ছোট বড় মানুষগুলা। কেননা এরা কারো না কারো সন্তান। তবে একজন দেশের প্রধানকে এইভাবে কথা বলা কতটুকু যৌক্তিক?
যে যুক্তিটা আমরা আপনারা আসলে খুঁজে পাচ্ছি কি না জানি না, তবে এর কতটুকু যুক্তি সেই জিনিসটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।